আসসালামু আলাইকুম। সার্জিস আলম বিপ্লবী, অতি বিপ্লবী, এনসিপির অন্যতম নেতা, ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দলের অন্যতম নেতা, সরকার দলের অন্যতম নেতা। অন্যদিকে জুলাই আগস্টের আন্দোলনের সামনের সারির থেকে নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তি। এই ব্যক্তিরা এই মুহূর্তে নানানভাবে বিতর্ক জন্ম দিচ্ছেন। কেউ কেউ বলে থাকেন ওদের কারণেই বাংলাদেশে মব কালচার শুরু হয়েছে, ওরাই ইন্ধন দিচ্ছে, ওরা আশকারা দিচ্ছে, ওদের কারণে, ওরা নেতৃত্ব দেওয়ার কারণে বাংলাদেশে এখন পর্যন্ত মব কালচার বন্ধ হচ্ছে না, মব বন্ধ করতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। বাংলাদেশে এই পর্যন্ত, আজ অবধি পর্যন্ত আইন শৃঙ্খলার যে অবনতি, তার জন্য এই বিপ্লবীদেরকে অনেকে দায়ী করছে। এই বিপ্লবীরা কিন্তু আমাদের মাথার তাজ ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে তাদের প্রতি একটি অন্যরকম সিম্পিতি ছিল, ভালোবাসা ছিল। দিনকে দিন সেটি কিন্তু বিনষ্ট হয়েছে বলে অনেকে মনে করছেন। এদের প্রতি যে মানুষের উচ্চ আকাঙ্ক্ষা ছিল, তাদেরকে নিয়ে যে মানুষ স্বপ্ন দেখেছিল, অনেকে ভেবেছিল ওরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে, সেই মানুষগুলোই এখন নানানভাবে এদেরকে বিতর্কিত করছে, ওদেরকে নিয়ে বিতর্কমূলক আলাপ আলোচনা করছে, ওদেরকে বিভিন্নভাবে দোষারোপ করছে। অনেকেই সরাসরি বলছেন বাংলাদেশে বর্তমানে যে আইন শৃঙ্খলার অবনতি, এর জন্য এই এনসিপির নেতারাই সর্বোচ্চ দায়ী। ওদের কারণে আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারে নাই। আইন শৃঙ্খলা বাহিনী যেখানেই স্বাধীনভাবে কাজ করতে যায়, যদি এই এনসিপি নেতাদের বিরুদ্ধে চলে যায় সেই বিষয়টি, সেখানেই এই এনসিপির নেতারা বা সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হয়, বাধাগ্রস্ত করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে। গতকালকেও কিন্তু আমরা এমন একটি কাজ দেখেছি, এমন একটি কর্মকাণ্ড দেখেছি সার্জিস আলমের পক্ষ থেকে। গতকালকে রাত্রে সার্জিস আলম রংপুরে যে ঘটনাটি ঘটিয়েছে, এরপরে তাকে কিন্তু নানানভাবে আরও বেশি দোষারোপ করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিয়েছে, সরাসরি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর কাজে বাধা দিয়েছেন সার্জিস আলম। তাই অনেকে এই মুহূর্তে দাবি তুলছেন সার্জিস আলমদের অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া প্রয়োজন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। গতকালকে সার্জিস আলম নিজ দলের নেতাদেরকে বাঁচানোর জন্য, সেনাবাহিনীর হাত থেকে বাঁচানোর জন্য সেখানে উপস্থিত হয়ে সেনাবাহিনীর কার্যক্রমে বাধা দিয়েছে। আমরা সকলে অবগত আছি, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে মব তৈরি হয়েছিল, জিএম কাদেরের বাড়িতে একটি হামলার ঘটনা ঘটেছিল। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এই ঘটনাটি কারা ঘটিয়েছে সেটি নির্ধারণ করার জন্য, তদন্ত করার জন্য সেনাবাহিনী গতকাল রাতে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করেছিল। সেই ব্যক্তিদের মধ্যে ছিল এনসিপির কয়েকজন নেতা। সার্জিস আলম যখন জানতে পারলেন সেনাবাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তিনি রংপুরে ছুটে গেলেন, ছুটে গিয়ে তাদেরকে রক্ষা করলেন। আইন শৃঙ্খলা বাহিনীকে তথা সেনাবাহিনীকে বললেন এখানে যদি কোনো উদ্যত্তপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়, আইন শৃঙ্খলার অবনতি সৃষ্টি হয়, তার জন্য দায় তাদেরকে নিতে হবে, এমন ইঙ্গিত দিয়েছেন। সার্জিস আলমকে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে সেনাবাহিনী কোনো ধর্ম বর্ণ বিবেচনা করে না, সেনাবাহিনী বিবেচনা করে অপরাধীকে তারা ধরতে গিয়েছিল। এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এও বলা হয়েছে যে তারা জানতে পেরেছে বিএনপি এবং এনসিপি নেতারা জিএম কাদেরের বাড়িতে হামলা করেছিল, ভিডিও ফুটেজ দেখে তারা শনাক্ত করেছে। সেই ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বিএনপি এবং এনসিপি নেতাদেরকে ডাকা হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে, যেন তারা তাদেরকে চিহ্নিত করে কে কোন দলের ব্যক্তি এবং তাদের পরিচয় কি সেটি জানার জন্য, তাদের সহযোগিতা নেওয়ার জন্য সেনাবাহিনী বিএনপি এবং এনসিপি নেতাদেরকে ডেকেছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিল। কথায় আছে চোরের মন পুলিশ পুলিশ। সার্জিস আলম ভেবেছিলেন হয়তো তার দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হতে পারে। সার্জিস আলম সেখানে উপস্থিত হয়ে বলছেন এখানে সেনাবাহিনী, বিএনপি এবং আমার রাজনৈতিক দল এনসিপির কিছু নেতাকে ডেকে এনেছেন, জিজ্ঞাসাবাদ করছেন, এই কারণে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে তিনি নিজের দলের কথা বলতে পারেন, কিন্তু তিনি বিএনপির কথা কেন বললেন?
একটা ফ্লেক্সিবিলিটি তৈরি করলেন, কারণ এখানে বিএনপির নামটি যদি নেয় হয়তো তার উপরে দোষটা কিছুটা কম পড়তে পারে। অনেকে বলতে পারে বা বিএনপির লোকজন বলতে পারে সার্জিস আলম বিএনপিকে রক্ষা করার জন্য গিয়েছিল, বিএনপি নেতাকর্মীদেরকে রক্ষা করার জন্য সেখানে উপস্থিত হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে সার্জিস আলমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিয়েছেন, সার্জিস আলম মবকে উস্কিয়ে দিয়েছেন। আমরা জানি জিএম কাদেরের বাড়িতে যেদিন হামলার ঘটনা ঘটে সার্জিস আলম কি বলেছিল। সার্জিস আলম গতকালকেও রংপুরে গিয়ে বলেছে এখন অবধি পর্যন্ত কেন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে না। এখানে আমার কথা হলো সার্জিস আলমরা রংপুরে গিয়ে বলার কি প্রয়োজন আছে? সার্জিস আলমরা কয়েকজন মিলে যদি যমুনার অভিমুখে রওনা করে তাহলেই তো জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায়। আমরা তো দেখেছি আওয়ামী লীগ কীভাবে নিষিদ্ধ হয়েছে, কোন পন্থায় নিষিদ্ধ হয়েছে। যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যমুনার সামনে গিয়েছিল তাদেরকে তো জামায় আপ্যায়ন করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কেনই বা করবে না? এই এনসিপি দলটি তো এই সরকারের প্রধান উপদেষ্টার রাজনৈতিক দল। এই সার্জিস আলমরা যে ধরনের কার্যক্রম করছেন এখন কিন্তু সাধারণ মানুষের মনে অনেক প্রশ্নের উদয় হয়েছে। সাধারণ মানুষ এখন মনে করতে শুরু করেছে যে এই সার্জিস আলমদের জন্যই বাংলাদেশ আইন শৃঙ্খলার অবনতি, কোনো প্রকার উন্নতি ঘটছে না। ওরাই মব সৃষ্টি করছে, ওরাই উস্কানিদাতা, ওদের আশকারাতেই এই ধরনের কার্যক্রম চলছে। এখন অবধি পর্যন্ত বিভিন্ন জায়গা বিভিন্ন বাড়িতে হামলার ঘটনা ঘটছে, লুটপাটের ঘটনা ঘটছে। এখন যারা এমনটি মনে করছেন তাদেরকে কি আপনি ভুল প্রমাণ করতে পারবেন? তাদের যে আচার আচরণ, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে একটি মনোভাব মব সৃষ্টি করার, এটি তো অনেকবার প্রকাশ্যে এসেছে। তারা তো অনেকবার সরাসরি মবের পক্ষে দাঁড়িয়েছে। গতকালকে তো একই ঘটনা ঘটেছে। যারা এখানে মব তৈরি করেছে, যারা জিএম কাদের বাড়িতে হামলা করেছে তারা তো অপরাধ করেছে। এই অপরাধীদেরকে চিহ্নিত করার জন্য সেনাবাহিনী উদ্যোগ নিয়েছে। এখানে সার্জিস আলমের দৌড়িয়ে যাওয়ার কি কারণ রয়েছে? এটি অবশ্যই সরাসরি মবের সাথে যুক্ত। এই সার্জিস আলমরাই ওদেরকে ইন্ধন দিচ্ছে, ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। ওদের প্রশ্রয়ে এই ধরনের কাজ এখনো বাংলাদেশে বিদ্যমান রয়েছে। এখন অনেকের মনে প্রশ্ন উঠতে পারে এরা তো বিপ্লবী, এরা এমন কেন করবে? বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হোক, ওরা কেন চাইবে না? না চাওয়ার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। আমরা সকলে জানি এরা কিন্তু জাতীয় নির্বাচন চাচ্ছে না, এরা জাতীয় নির্বাচনের নাম শুনতে পারে না। সার্জিস, নাহিদরা এবং হাসনাত আবদুল্লাহরা নির্বাচনের কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠেন। যারা নির্বাচন চান তাদেরকে বিষোদ্গার করেন। কেন করেন? তারা চাচ্ছে তাদের পায়ের নিচে মাটি শক্ত হোক, তারা আর কিছুদিন আরাম আয়েশ করুক, তাদের রাজনৈতিক দলটা আরও একটু শক্তিশালী হোক, তারপরে নির্বাচনের কথা বলুক। এখন কথা হলো এরা যদি আগামী আরও 2 বছর সময় পায় কয়টা ভোট পাবে সারা বাংলাদেশে? আসনের কথা বাদ দিলাম, আসন কয়টি পাবে সেটি বলারই প্রয়োজন নাই। সর্বমোট কয়টি ভোট পায় সেটিও কিন্তু সাধারণ জনগণ দেখতে চায়। আমি ব্যক্তিগতভাবে দেখতে চাই ওরা যদি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন না চায়, নির্বাচনকে বাধাগ্রস্ত করে বা 2 বছর 3 বছর পিছনের দিকে নিয়ে গেল, সেই 2 বছর 3 বছর পরে ওদের অবস্থানটা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে হয়তো ওরা অনুমান করতে পারছে না, বা অনুমান করতেও পারছে। ওরা হয়তো ভাবছে যে আমাদেরকে তো ওই রকমভাবে জনগণ এখন আর মেনে নিচ্ছে না, জনগণ যে আমাদেরকে মাথার তাজ বানিয়েছিল এখন তো জনগণ আমাদেরকে পায়ের নিচে পিষে মারতে চাচ্ছে, সাধারণ মানুষ তো আমাদের পাশে নেই। তাই আমরা যতদিন পারি এই অন্তর্বর্তী সরকারকে টিকে রেখে আমরা যতদিন ফয়দা লুটতে পারি, আমরা যতদিন শোডাউন দিয়ে মাস্তানি করে ঘুরে বেড়াতে পারি, সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় চাওয়া পাওয়ার বিষয়। হয়তো ওরা এভাবেই ভাবছে, এভাবেই চিন্তা করছে। না হলে এরা বিপ্লবী, এরা বাংলাদেশে একটি অনন্য ইতিহাস সৃষ্টি করলো। এদের দিকে সারা বাংলাদেশের মানুষ এক দৃষ্টিতে তাকিয়েছিল যে এই ছেলেরা একটি অনন্য কাজ করে দিল, এই ছেলেরা অসম্ভবকে সম্ভব করে দিল। সেই ছেলেদের প্রতি এখন কিন্তু মানুষ ঘৃণার চোখে তাকাচ্ছে। কেন ভাই? তাদের উদ্ধত্যপূর্ণ আচরণ, তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের কৌশল। অনেকেই কিন্তু বলছেন যারা জুলাই আগস্টে আন্দোলনের সামনে সারিতে ছিল, যারা জুলাই আগস্টের আন্দোলনে একেবারে অতঃস্ফূর্তভাবে জড়িত ছিল, যারা হাসনাত নাহিদদের সহযোদ্ধা ছিল, তারাও তো এখন হাসনাত নাহিদদেরকে বিভিন্নভাবে বিষোদ্গার করছে,
তাদেরকে বলছে যে এরা জুলাই আগস্টের স্পিডকে বিক্রি করে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে, এরা জুলাই আগস্টকে এখন ব্যবসায় রূপান্তরিত করেছে। এই সারজিৎ নাহিদদের সহপাঠীরাই তো এই ধরনের কথা বলছে, সহযোদ্ধারাই এই ধরনের কথা বলছে। এখন সার্জিস আলমদের যদি বিচার প্রার্থনা করা হয়, সেটি কি খুব বেশি ভুল হবে? সেটি কি কেউ ভুল প্রমাণ করতে পারবে? সরাসরি তো আমরা দেখছি বাংলাদেশে কি করছে এরা, এখন পর্যন্ত দেখছি শুনছি, কিন্তু ওই অর্থে বলতে পারছি না, অনেকেই বলতে পারছে না, কারণ মব তৈরি করার একটা কালচার যে সৃষ্টি করেছে, যাদের গডফাদার হলো এই সার্জিস আলমরা, তারা তো মব লেলিয়ে দেবে। এই জন্য অনেকেই ভয়ে অনেক কথা বলছে না। তবে এই বইটি কিন্তু স্থায়ী না, বেশি দিন থাকবে না। আমরা দেখছি অনেকের মুখ কিন্তু খুলছে, অনেকে কিন্তু এই মব সম্পর্কে সোচ্চার হচ্ছে, এই মব কারা তৈরি করছে এখন সরাসরি বলছে। শুধু তাই না, এই এনসিপির রাজনৈতিক দলটি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দল, এটি তো এই মুহূর্তে এসে আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক বিশ্লেষকরাই বলছে। আমি সকল বলছি কেন, যাদেরকে আমরা চিনি, যারা অতস্ফূর্তভাবে আলোচনা করেন, সামগ্রিক বিষয় নিয়ে নিরপেক্ষ আলোচনা করেন, সকলেই তো একই সুরে কথা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজনৈতিক দল হলো এনসিপি। অনেকে তো এই আহ্বানও করছেন, তিনি একটি নাটক করেছেন, পদত্যাগের নাটক করেছেন, তিনি সিম্পিতি নিতে চেয়েছিলেন, সেখানে তিনি ব্যর্থ হয়েছেন, এখন তার সেই পদে থাকার কোনো ইখতিয়ার নেই, নীতিগতভাবে তিনি ওই পদে থাকতে পারেন না, তার উচিত পদত্যাগ করে এনসিপি দলটার হাল ধরা, এনসিপি দলের হাল ধরে বাংলাদেশের মানুষের মন জয় করে নির্বাচিত সরকারের প্রধান হওয়া। যাই হোক, অনেক কথাই বলেছি। আমরা যে পরিস্থিতি দেখছি, এই সার্জিস আলমরা যে ধরনের অত্যুত্বপূর্ণ আচরণ করছে, এতে কিন্তু আমাদের বাংলাদেশটা অগ্নিগর্ভ হয়ে উঠছে, আমাদের বাংলাদেশটা কিন্তু যুদ্ধময় পরিস্থিতিতে এগুচ্ছে বলে অনেকে মনে করছে। ওদের প্রতি এখন আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা চাই ওরা কাঠের চশমাটা খুলে বাস্তবতা উপলব্ধি করো। ওরা অবাস্তব জীবনযাপন করার চেষ্টা করছে। কেন করছে? ওরা তো বাস্তবমুখী ব্যক্তি ছিল, বাস্তবতার সাথে তাল মিলিয়েই কিন্তু একটি আন্দোলন করেছিল। এখন ওরা বাস্তবকে ভুলে গিয়েছে, তাই ওদের বাস্তব চক্ষু দিয়ে সব কিছু লক্ষ্য করে পথ চলা উচিত বলে শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।